আজকে আপনাদেরকে এমন একজন মানুষের সাথে পরিচয় করিয়ে দিব 17ই জুলাই 36 দিনের যে আন্দোলন আপনারা দেখেছেন, সেই আন্দোলনের 17 জুলাই যে ঐতিহাসিক একটি ভাষণ দিয়েছিলেন, যে ভাষণে কোটি কোটি মানুষ উদ্বুদ্ধ সেদিন হয়েছিল, সেই আবু তৈয়ব হাবিলদারের সাথে আজকে আপনাদেরকে পরিচয় করে দিব। আবু তৈয়ব হাবিলদার ভাই, আসেন, আপনাকে স্বাগতম। ধন্যবাদ। আছি, মোটামুটি ভালো আছে। আমি আসলে 36 দিনের আন্দোলনে আমরা অনেক কিছু দেখেছি কাছ থেকে, তো সেই সময়ের কিছু স্মৃতি কথা আমি আবারও সামনে আনছি। এজন্যই আমরা দেখি আজকাল অনেক জুলাইয়ের মহাবীর মহানায়ক অনেক কিছুই হয়ে গেছে অনেকেই, কিন্তু জুলাই আন্দোলনের সত্যিকার অর্থে যারা প্রকৃত অর্থে আন্দোলনে ছিলেন, সংগ্রাম করেছে, জীবন বাজি রেখে, আজকে তাদেরকে ইতিহাসের পেছনে রাখা হচ্ছে খুব কৌশলে। তো আপনি 17ই জুলাই একটি বক্তব্য দিয়েছিলেন, জাতির উদ্দেশ্যে আহ্বান করেছিলেন সবাইকে মাঠে নামার জন্য, যার যা কিছু আছে তাই নিয়ে। আমি আসলে সেই ক্যামেরার পিছনে ছিলাম। আজকে দুইজনই সামনে আসা। তৈয়ব ভাই, আপনি যদি অনুমতি দেন আমি ভিডিওটা আবার আরেকটু স্মরণ করে দিতে চাই। হয়তোবা আমরা মন ভোলা মানুষ তো ভুলে যাই, একটু সবাই আরেকবার দেখুক, জানুক যে ওই সময় আসলে কি প্রেক্ষাপট ছিল। কথা বলাটা এতটা সহজ ছিল না। আপনি ওই সময় যে বক্তব্যটা দিয়েছিলেন ঝুঁকি নিয়ে, হয়তোবা যদি আন্দোলনে কোনোভাবে সফল না হতো আপনার কি পরিস্থিতি হতো এটা কল্পনা করা যায় না আর কি। তো চলুন আমরা সেই বক্তব্যটা একটু শুনি, আবারও আপনাদেরকে সেই সুযোগটি করে দিচ্ছি, শুনুন আপনারা। আমাদের ভাইদের হত্যা করা হচ্ছে, আমাদের ভাইদেরকে রক্তাক্ত করা হচ্ছে, আমাদের ভাইদেরকে ধ্বংস করা হচ্ছে। সুতরাং আমাদের ছাত্রছাত্রী ভাই বোনদের রক্ষা করার জন্য আমাদের যেটা করণীয়, যার যা আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করতে হবে। যার যা আছে তাই নিয়ে স্বৈরাচারী খুনি শেখ হাসিনার পতন নিশ্চিত করতে হবে। আবু সাঈদের রক্ত নিয়েছে, জীবন নিয়েছে, খুন করেছে। এরকম চট্টগ্রাম, রংপুর, ঢাকা কলেজ সহ সারা বাংলাদেশের ইতিমধ্যে 6 জন ছাত্রকে শহীদ করা হয়েছে খুনি শেখ হাসিনার নেতৃত্বে। খুনি শেখ হাসিনাকে আমাদের যেটা করণীয়, জনগণের যেটা করণীয়, খুনের বদলা খুন কিভাবে হয়? সরকার পতনের মধ্য দিয়ে খুনের বদলা নিতে হয়। আপনি, আপনার কাছে আমরা শুনতে চাই সেদিন আসলে আপনি কি মনে করে এই ধরনের একটা আহ্বান করলেন, এবং আহ্বানের পরে আমরা দেখলাম আপনার ভিডিওটা কোটি কোটি মানুষের কাছে পৌঁছে যায়। তো আপনি যদি সেই দিনের অনুভূতিটা আমাদেরকে একটু বলতেন। আসলে যখন দুঃসময় থাকে, দুঃসময় আসে, তখন মানুষ যখন ঘুরে দাঁড়ায়, এই ঘুরে দাঁড়ানোর সময় যে অনুভূতি, সে অনুভূতি পরবর্তীতে কখনো ফিরে আসে না। যে 17ই জুলাই এই প্রেস ক্লাবের সামনে যে একটা মিছিল বের হয়, অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম, রফিকুল আলম ভাসানী, জুনায়েদ সাকি এবং আমাদের নেতৃত্বে, সেই মিছিলে যে প্রথম গুলিবর্ষণ করা হয়, মিছিলে প্রায় 17-18 জন গুলিবিদ্ধ হয়। এর মধ্যে ভাসানী পরিষদের রফিকুল আলম ভাসানীর মাথায় গুলিবিদ্ধ হয়, হাসনাত কাইয়ুম আহত হয়, জুনায়েদ সাকি আহত হয়। ওই মিছিল থেকে আপনি আমাকে টেনে বের করেছিলেন যে ভাই, তখন বলেছিলেন যে নেট ডাউন করে দিয়েছে, নেট বন্ধ করে দিয়েছে, যে এই মুহূর্তে আপনার জনগণের উদ্দেশ্যে কিছু বলার থাকলে বলেন, এরপরে কিন্তু কোনো মেসেজ পাবে না জনগণ। তো আমি আপনার ডাকে বা আপনার অনুপ্রেরণায় সেদিন একটা বক্তব্য দিয়েছিলাম। সেই বক্তব্য ছিল এরকম যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে 7ই মার্চ যে আহ্বানটা করেছিলেন, সে আহ্বানের মতো করে, যে আমি একটা আহ্বান দিয়েছিলাম, যার যা কিছু আছে সব কিছু নিয়ে সবাই ঝাঁপিয়ে পড়ার আহ্বান করেছিলাম। তো এটা হচ্ছে ইতিহাসের দায়। ইতিহাসের এই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ, যে সময় কি ডিমান্ড করে, সময় কি চায়, জনগণ কি চায়, সেই চাওয়ার জায়গা থেকে আমার মধ্যে সেই যে ব্যাপারটা জাগ্রত হয়েছিল যে হ্যাঁ, এটাই সেই টাইম যেখানে জনগণকে আহ্বান জানাতে হবে। ওই সময় আন্দোলনের আপনার যে ভাষণের পরে পুরো নেট বন্ধ করে দেওয়া, শাটডাউন বা কারফিউ, অনেক কিছু ছিল। আমরা দেখেছি আর কি। ঢাকায় আমরা সেই 36 দিন ছিলাম আন্দোলনে, কত কঠিন ছিল সেই সময়টা। আমরা এই যে যখন
এই কঠিন সময়টা পেরিয়ে আমরা একটা বিজয় ছিনিয়ে আনলাম। তো বিজয় ছিনিয়ে আনার পরে যে একটা স্বপ্ন ছিল বাংলাদেশের মানুষের, আপনি আসলে সেই স্বপ্ন কিভাবে দেখছেন আর কি, বাস্তবায়ন হচ্ছে কিনা বা কোনো কিছু সেই পথে হাঁটছি কিনা, আপনি যদি একটু বলতেন আর কি। শুধু জুলাই না, জুলাই ছাড়াও আমার দীর্ঘ লড়াই ছিল। ধরেন 2001 সাল থেকে এ পর্যন্ত আমাদের একটা দীর্ঘ লড়াইয়ের পথে আমরা হেঁটেছি। যে আজকে যাদেরকে জুলাইয়ের নেতা আপনারা মনে করছেন, জুলাইয়ের নেতা তাদেরকে দেখছেন, যে আমি নাহিদ ইসলামকে 15 জুলাই, মানে স্ক্রিনশট আছে, প্রমাণ আছে, নাহিদ ইসলামকে বলেছিলাম যে 15 জুলাই বলেছিলাম এক দফার সময় এখন, এক দফার দিকে যাও। আক্তার যে এনসিপির আজকে যে আক্তারকে দেখছেন, সে আক্তারের সাথে আমার প্রায় সময় কথা হতো। সে বলতো ভাই কী করব, তখন একটা গাইডলাইন দিতাম। যখন 17 জুলাই আক্তার যখন অ্যারেস্ট হয়, এই অ্যারেস্ট হওয়ার আধা ঘন্টা আগেও হ্যাঁ সে ফোন করেছিল বা আমি ফোন করেছিলাম যে কী করণীয় সেটা নিয়ে আলোচনা হয়েছে। তো এরা কি করেছে, যে যারা আজকে এক দফার নায়ক নাহিদ ইসলাম বা এই জুলাই অভ্যুত্থানের নেতা আক্তার, আসিফদের কথা আসছে, আমি যদি আসলে ফাঁস করি আর কি, তথ্য যদি ফাঁস করি, অনেকের তো লুঙ্গি খসে যাবে। যে গত কয়েক মাস আগে যে আমাদের 9 দফার নায়ক আব্দুল কাদের আমাকে হঠাৎ করে বলল যে ভাই আপনার সাথে একটা সিক্রেট আলাপ আছে। তো আমি বললাম যে হ্যাঁ ঠিক আছে। তো বসলাম এক জায়গায় ডাকসুর দিকে, টিএসসির দিকে। তো বললাম কী বলো। তো আব্দুল কাদের আমাকে বলল ভাই 9 দফা নিয়ে কি হয়েছে আপনি জানেন? ওকে না তো কয় যেদিন আমি 9 দফা ঘোষণা করি সেই সময়ে নাহিদ ইসলাম তাকে খুব বকাঝকা করে, আব্দুল কাদেরকে খুব বকাঝকা করে। কেন 9 দফা দেওয়া হলো সেটার জবাব চেয়েছিল আব্দুল কাদেরের কাছে নাহিদ ইসলাম। আমি তো একটু আশ্চর্য হয়ে গেছি, এটা তো নাহিদ ইসলাম করার কথা না। বলতে এটাই সত্যি, আব্দুল কাদের যেটা বললো যে এটাই সত্যি। আজকে যে সে এক দফার নায়ক সেজেছে, সে এক দফার আগে 9 দফা ছিল। মূলত 9 দফা ছিল এক দফার মূল ধাপ, ঠিক আছে। তারা আলোচনা করেছিল 8 দফা। নাহিদ, সার্জিস, হাসান আব্দুল্লাহ আওয়ামী লীগের সাথে আতাত করে 8 দফা দিয়েছিল। আপনারা মনে করেন, অবশ্যই আপনারা বুঝতে পারবেন যে এই 9 দফাকে ঠেকানোর জন্য, 9 দফার মাধ্যমে 1 দফাকে ঠেকানোর জন্য এই নাহিদ ইসলাম, হাসান আব্দুল্লাহ, সার্জিসরা ষড়যন্ত্র করেছিল। ষড়যন্ত্র বেঁচতে গেছে, আব্দুল কাদেরই ষড়যন্ত্রকে বেনিশ করে দিয়েছিল। এ হচ্ছে জুলাই আন্দোলনের একটা গোপন ইতিহাস, যেটা অনেক পরে যে সত্যিটা বেরিয়ে এসেছে আব্দুল কাদেরের মুখ থেকে। আব্দুল কাদের থেকে আপনারা প্রশ্ন করতে পারেন যে সে কথা আমাকে বলেছে কিনা, বললে কেন বলেছে। এই হচ্ছে অবস্থা। আজকে জুলাইয়ের অনেক নায়ক হ্যাঁ আবির্ভূত হয়েছে, যে সমাজে কি বলে যে রাজনীতিতে দেখা যাচ্ছে। কথা হচ্ছে আসলে কি জানেন, মানে যারা আসলে কাজের মানুষ, যারা হচ্ছে নেপথ্য কারিগর, তারা সবসময় নেপথ্যে থেকে যায়। আচ্ছা, বাংলাদেশটা এমন একটা দেশ বা বাংলা এমন একটা জায়গা যেখানে সবসময় মীর জাফরেরা বিজয়ী হয়, মীর জাফরেরা এই ক্ষমতা ভোগ করে। আপনি যদি নবাব সিরাজদৌল্লার কথা ধরেন, এখানে কিন্তু সিরাজদৌল্লারা বারবার পরাজিত হয়, ঠিক আছে। সেটা নবাব সিরাজদৌল্লা থেকে শুরু করে, সেখানে সিরাজ শিকদার থেকে শুরু করে, সেখানে সিরাজুল আলম খান থেকে শুরু করে। যে বাংলাদেশ যে রাষ্ট্রটা আপনারা পাইছেন, রক্তের বিনিময়ে পাইছেন, এই যুদ্ধ পরিস্থিতি বা পাকিস্তানের সাথে একটা বড় ধরনের যুদ্ধের মধ্য দিয়ে, রক্তাক্ত পরিণতির মধ্য দিয়ে বাংলাদেশটা এসেছে। তার মাস্টার মাইন্ড কে ছিল? নেপথ্যে কারা ছিল? এটার মাস্টার মাইন্ড বা নেপথ্যে কারা ছিল? নেপথ্যে কে ছিল? সিরাজুল আলম খান নাম প্রথমে আসবে, দাদাভাইয়ের কথা প্রথমে আসবে। কিন্তু দাদাভাই যখন মারা যান, বাংলাদেশের জনগণ, বাংলাদেশের রাজনৈতিক দলগুলো
ওনাকে যথাযথ সম্মান দিয়েছে? উনি যখন বেঁচে ছিলেন ওনাকে সম্মান দিয়েছে? সিরাজ শিকদার যখন এই বঙ্গবন্ধুর স্বৈরাচারীরা স্বেচ্ছাচারিতা, আওয়ামী লীগের স্বৈরাচারীদের স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে লড়াই শুরু করেছিলেন, বাংলাদেশের জনগণ কিন্তু ওনাকে গ্রহণ করেনি বা ওনাকে সেভাবে সাপোর্ট দেয়নি। ফলে সিরাজ শিকদারকে প্রকাশ্যে হত্যা করা হয়েছিল প্রথম ক্রসফায়ারের মধ্যে দিয়ে। এই হচ্ছে বাংলাদেশের সিরাজদের পরিণতি। আমি 7 মার্চের ভাষণের কিছু কপি করেছি। সেই জায়গা মানুষ জাগ্রত হওয়ার, মাঠে নামার, রাজপথ দখল করার, ক্ষমতাসীনদেরকে উৎখাত করার অনুপ্রেরণা পেয়েছে। কিন্তু সেটা জুলাই ব্যবসায়ী নাহিদেরা হাইজ্যাক করেছে, ধারণ করেনি। এটাই বাংলাদেশ। আপনাকে অসংখ্য ধন্যবাদ জুলাই আন্দোলনের ঐতিহাসিক পেছনে পড়া অনেক ইতিহাস সামনে আনার জন্য। ধন্যবাদ তৈব ভাই। ধন্যবাদ, কৃতজ্ঞতা রইল। আপনি সেই সাংবাদিক যিনি এই ঐতিহাসিক বক্তব্য দেওয়ার জন্য আমাকে অনুপ্রাণিত করেছিলেন। আমাকে ওই আন্দোলনে গুলি বর্ষণ হওয়া অবস্থায় সেই মিছিল থেকে আমাকে টেনে বের করে নিয়ে এসেছিলেন। নেট বন্ধ হয়ে যাচ্ছে, আওয়ামী লীগ সরকার নেট বন্ধ করে দিচ্ছে, এখনই কিছু বলা দরকার। আমি আপনার ডাকেই জনগণকে অনুপ্রেরণা দেওয়ার জন্য সে বক্তব্যটা রেখেছিলাম। ধন্যবাদ।